একটা কথা আমরা রোজায় প্রায় শুনি যে রোজায় ধরছে। খুবই প্রচলিত একটা কথা এবং আজকে বাংলাদেশ পাকিস্তান প্রথম ওডিআইয়ের আগে অনেকেই বলাবলি করছিলেন যে এই যে প্রথম ওডিআইটা খেলা হচ্ছে রোজার মধ্যে, সো ইফতারের আগে পরে কিভাবে ব্রেক হবে না হবে এবং আহ, খেলোয়াড়রা কিভাবে রিয়্যাক্ট করবে সেটা তো অনেকাংশে নির্ভর করতে পারে আজকের রেজাল্টটা। এটা বলাবলি করার পাশাপাশি অনেকেই বলছিলেন যে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করলে তো ভাই ইফতারের আগেই খেলা শেষ হয়ে যাবে, এরকম অবস্থা হলেও হতে পারে। কিন্তু প্রকৃতির নির্মম পরিহাস যে ইফতারের আগে খেলাটা শেষ হয়েছে, তবে সেই খেলায় জয়ী দলের নামটা বাংলাদেশ, এবং তার চাইতেও নির্মম পরিহাস যে পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ইফতারের অনেক আগে অল আউট হয়ে গিয়ে একটা শঙ্কা জাগিয়ে তুলেছিল যে ইফতারের আগে বাংলাদেশ সেই রানটা চেস করে ফেলে কিনা, এবং বাংলাদেশ সেটা করতেও পেরেছে। একদমই ইফতারের টাইমে গিয়েই বাংলাদেশ পাকিস্তানের দেয়া 115 রানের টার্গেটটা ইজিলি অ্যাচিভ করে ফেলেছে। সো একটা থাম্পিং ভিক্টরি ফর বাংলাদেশ অ্যাগেনস্ট পাকিস্তান। এবং পাকিস্তানের সাথে আমাদের অনেক সুখ স্মৃতি আছে ক্রিকেটে। আমরা তাদেরকে সিরিজে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশও করেছি এই মিরপুরে, এবং আজকে প্রথম ওডিআইতে পাকিস্তান যেভাবে উড়ে গিয়েছে, সেই প্রত্যাশাটা আবার জাগতে পারে যে পাকিস্তানকে আমরা এই সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারি কি না। পিচ নিয়ে অনেক কথা হয়েছে, পাকিস্তানের ব্যাটিং নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু টক অফ দ্য টাউন আজকের এই ম্যাচে নিঃসন্দেহে একজন গতিময় ফাস্ট বোলার। ইয়েস, আপনি ঠিকই শুনছেন, মিরপুরের এই পিচে একজন ফাস্ট বোলারকে নিয়ে কথা হচ্ছে। এটাই কিন্তু বোঝাতে যথেষ্ট যে মিরপুরের উইকেটটা একটু হলেও ডিফারেন্ট আচরণ করেছে আজকে, এবং সেই উইকেটটাকে কাজে লাগিয়ে ভালো মতো সেই উইকেটের ফল সম্পূর্ণভাবে ঘরে তুলেছেন একজন বাংলাদেশি পেসার। ইয়েস, পাকিস্তানের সাথে পাকিস্তানি পেসারদের বাদ দিয়ে একজন বাংলাদেশি পেসার যখন পাঁচটা উইকেট নেন, তখন সেই পারফরমেন্সটা একটু হলেও আলাদাভাবে নজর কাড়ে ক্রিকেট বিশ্বের। এবং আই এম ভেরি মাচ শিওর নাহিদ রানা কয়দিন পরেই কিন্তু পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল এ খেলতে যাবেন। সো তাকে নিয়ে সেখানে আগে থেকেই অনেকটা হাইপ ছিল, তিনি আগেও খেলেছেন পিএসএল এ। এবং আজকের এই পারফরমেন্সের পরে আই গেস বাংলাদেশের ওডিআই সেট আপেও নাহিদ রানাকে নিয়ে একটু অন্যভাবে বা ভিন্নভাবে চিন্তা করা হতেও পারে, কারণ তিনি কিন্তু বাংলাদেশের ওডিআই সেট আপে আগে খুব একটা ছিলেন না, গত সিরিজে তিনি ছিলেন না, এবং হাসান মাহমুদের জায়গায় নাহিদ রানাকে যখন ইনক্লুড করা হলো, টিম ম্যানেজমেন্টকে অনেকেই বাহাবা দিচ্ছিলেন, আবার অনেকে একটু ভ্রুকুচকে তাকাচ্ছিলেন যে নাহিদ রানা যিনি কিনা রেড বলে এত ভালো করছেন বাট হোয়াইট বলে তার পায়ের নিচে মাটি খুঁজে ফিরছেন, সেই নাহিদ রানা আজকে 5 উইকেট নিয়েছে, নিয়ে মিরপুরের আহ, অনেক অনেক অপরিচিত একটা দৃশ্যের অবতারণা করেছেন। সেই দৃশ্যটা কি বা সেই স্মৃতিটা কি সেটা নিয়ে আলোচনা করব এখন ওয়ার্ড দ্য পিচে। সো সেই স্মৃতিটা আজকে থেকে প্রায় 1750 দিন আগের। ইয়েস, 1750 দিন আগের স্মৃতিটা কি? মিরপুরের এই মাঠে এই উইকেটে, যেটাকে আমরা ধান ক্ষেতের উইকেট বলি, সেই উইকেটে একজন পেসার 5 উইকেট নিয়েছেন। পেসার বাদে স্পিনারদের 5 উইকেট নেওয়ার ঘটনা আমরা এই মিরপুরের উইকেটে প্রায় দেখে থাকি। গত সিরিজে রিশাদ হোসেন যেমন 6-6টা উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, কিন্তু নাহিদ রানা আজকে 5 উইকেট নিয়ে সেই পুরনো স্মৃতি, প্রায় 1750 দিন আগের একটা স্মৃতি যেন ফিরিয়ে আনলেন এই হোম অফ ক্রিকেটে। কোনো পেস বোলারের 5 উইকেট নেওয়ার শেষ স্মৃতিটা ছিল এই মিরপুরে একজন শ্রীলঙ্কান পেস বোলারের। টি-20 বিশ্বকাপ যদি আপনি ফলো করে থাকেন রিসেন্টলি, তাহলে সেই বোলারকে এক নামেই চিনবেন, তিনি হচ্ছেন দুষ্যন্ত চামিরা। দুষ্যন্ত চামিরা এই বাংলাদেশের বিপক্ষেই শেষ 2021 সালের মে মাসে, ইয়েস যদি ভুল না করে থাকি, 2021 সালের মে মাসে 5 উইকেট নিয়েছিলেন এই বাংলাদেশের বিপক্ষে, এবং সব মিলিয়ে 14 জন ফাস্ট বোলার এই মিরপুরের উইকেটে কিন্তু 5 উইকেট নিয়েছেন। এবং সর্বশেষটা তো আমি আগেই বললাম যে আমাদের অনেকের মাথাতেই নেই যে কোন বোলার, কোন পেস বোলার 5 উইকেট নিয়েছেন এই মিরপুরের উইকেটে। সো 1750 দিন পর এমন স্মৃতি ফিরিয়ে আনলেন নাহিদ রানা, আজকে পাঁচটা উইকেট নিয়েছেন। এবং তার কার্যকারিতা নিয়ে একটু পরে যদি যাই, আমি তার আগে তিনি আজকে যে কয়েকটা রেকর্ড গড়েছেন বাংলাদেশের হয়ে সেগুলো নিয়ে যদি আলোচনা করি আজকে, সেটা হচ্ছে লিস্ট রান কনসিড করা
পেস বোলার যিনি কিনা 5 উইকেট নিয়েছেন সেই তালিকায় নাহিদ রানা সবার উপরে উঠে এসেছেন। এর আগে এই স্মৃতিটা ছিল হচ্ছে মাশরাফি বিন মর্তুজার, 6 উইকেট নিয়েছিলেন তিনি কেনিয়ার সাথে 2006 সালে সবচেয়ে কম রান দিয়ে 5 উইকেট বা তার বেশি। রুবেল হোসেন তিনি নিয়েছিলেন 6 উইকেটে 26 রান দিয়েছিলেন তিনি নিউজিল্যান্ডের এগেইনস্টে এই মিরপুরে 2013 সালে। সো 2013 অর্থাৎ প্রায় 13 বছর পর সেই স্মৃতিটা ফিরিয়ে আনলেন নাহিদ রানা সবচেয়ে কম খরচে 5 উইকেট নিয়ে। এবং সবচেয়ে কম খরচে 5 উইকেট যখন নাহিদ রানা নিলেন তখন অনেকের মনে চিন্তা জাগতে পারে যে তিনি হয়তো পুরো 10 ওভারের কোটাই ব্যবহার করেছেন এই 5-5টা উইকেট নিতে। না, আপনি ভুল। যারা ম্যাচটা দেখে থাকবেন তারা নিশ্চিত অর্থেই জানেন যে নাহিদ রানা মাত্র 7 ওভার খরচে এই 5-5টা উইকেট নিয়েছেন। বাকি 3 ওভার যদি বোলিং করতে পারতেন, এমন না যে তার মানে সেই কোটা শেষ হওয়ার আগে 10 ওভারের পাকিস্তানের পুরো ব্যাটিং লাইনআপ শেষ হয়ে গেছে এমন না। তিনি যে 7 ওভার করেছেন সেটা চমকে যাওয়ার মতো না, কারণ বাকি যে দুই পেস বোলার তাসকিন এবং মুস্তাফিজ তারা করেছেন 7 ওভার 4.4 ওভার মুস্তাফিজ এরকম, এবং তারপর নাহিদ রানা, অর্থাৎ পুরো কোটা কিন্তু ব্যবহার করা হয়নি। এবং এই পুরো কোটায় মানে বাংলাদেশের বোলিং লাইন আপে ফুল 10 ওভারের কোটা পূর্ণ করা একজন বোলার তিনি মেহেদী হাসান মিরাজ। তিনি 10 ওভার বোলিং করেছেন পূর্ণ কোটা, 3-3টা উইকেট নিয়েছেন তিনি, ইটস ফাইন, সেটা নিয়ে কোনো অভিযোগ নেই, অভিমান নেই আমাদের। কিন্তু সেই অভিযোগটা একটু হলেও তার দিকে বারবার যায়। আমরা প্রি ম্যাচ অ্যানালিসিসে বলছিলাম যে মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সিটা কি একটু স্বার্থপর ক্যাপ্টেন্সি হয়ে যাচ্ছে কিনা। আজকে এই উইকেটটাতে আমরা যখন দেখেছি নাহিদ রানা দুর্দান্ত লাইন লেন্থ মেনটেন করে বোলিং করেছেন, তার সেই লাইন লেন্থ ম্যানেজমেন্ট একটু পরে যাচ্ছি। সো তাকে দিয়ে তারপরেও তার সেই বাকি 3টে ওভার কমপ্লিট করানো হলো না, কিংবা মুস্তাফিজকে আরও 1টা বা 2টো ওভার, ইভেন তাসকিনকেও কিন্তু আরও 1টা বা 2টো ওভার বোলিং করানো হয়নি। সেখানে মেহেদী মিরাজ নিজেই বোলিং করতে চলে আসলেন এবং নিজে 10 ওভার পূর্ণ ব্যবহার করেছেন, রিশাদকে দিয়ে মাত্র 2টা ওভার করিয়েছেন তিনি। আমার চিন্তার জায়গাটা হচ্ছে তিনি সাউথ আফ্রিকায় 2027 বিশ্বকাপে এই ফুল 10 ওভার স্কোরটা ব্যবহার করতে পারবেন কিনা নিজের বোলিংয়ের, যেখানে পেসাররা ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেট নিয়ে থাকেন। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট সাউথ আফ্রিকাস পিচ কন্ডিশন সবকিছু মিলিয়ে। সো ওই যে স্বার্থপর ক্যাপ্টেন্সি করছেন কিনা সেই প্রশ্নটা আবারও রয়ে যায়। সো ওই যে 1750 দিন পর প্রায় নাহিদ রানের এই 5 উইকেটের আনন্দের পাশাপাশি সেই প্রশ্নবোধক চিহ্নটাও কিন্তু রয়ে যায় যে নাহিদ রানা যদি মানে 10 ওভারের পূর্ণ স্পেলটা ব্যবহার করতেন তাহলে কি তিনি 5 উইকেটের চেয়ে বেশি পেতেন কিনা। নিঃসন্দেহে আরো 2-1টা উইকেট পেলেও পেতে পারতেন, বিকজ যেই লাইন লেন্থে তিনি পাকিস্তানি ব্যাটারদের কাবু করেছেন নিঃসন্দেহে দুর্দান্ত। মাত্র 1টা উইকেট পেয়েছেন তিনি গুড লেন্থে, এবং বাকি সবগুলো তিনি শর্ট লেন্থ বলে ব্যাক অফ আ লেন্থ ইভেন বাউন্সার দিয়ে দিয়ে উইকেট আদায় করেছেন। এবং রিজওয়ানকে স্পেশালি আমার কাছে সবচাইতে প্রিয় ছিল সেই রিজওয়ানের আউটটা, একটা স্লাইট এয়ার সুইং খেয়ে বলটা বের হয়ে যাচ্ছিল, রিজওয়ান বলে লাইনে যেতে পারেননি এবং একটা এজ হয়ে কিপারের লিটনের কাছে বল চলে গিয়েছিল এবং দুর্দান্ত ক্যাচে লিটন সেটাকে তালুবন্দি করেছেন। সো পুরো দিন জুড়েই কিন্তু নাহিদ রানা এরকম দুর্দান্ত বোলিং করে গেছে এবং তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আজকে বাংলাদেশের ফিল্ডাররা ডেফিনেটলি। সবগুলো তিনি উইকেট পেয়েছেন ক্যাচে অবশ্যই, এবং দুর্দান্ত ক্যাচিং হয়েছে আউটফিল্ডে আজকে। সেটা আমি ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে বলি কিংবা বৃত্তের ভেতরে বলি, স্পেশালি বলতে হয় তানজিদ তামিমের সেই ক্যাচটার কথা। শর্ট লেগে দাঁড়িয়েছিলেন তিনি, সালমান আঘার উইকেটটা আরও একটা বাউন্সার দিয়েছিলেন নাহিদ রানা, এবং সেটা এতটাই জোরের উপরে ছিল যে সালমান আলী আগা শুধুমাত্র ব্যাটটা সামনে পাততে পেরেছেন কোনো মতে, এবং সেখানে একটা এজ হয়ে তানজিদ তামিম শর্ট লেগে টেস্ট সুলভ ফিল্ড সেট আপে দাঁড়িয়েছিলেন তিনি এবং ক্যাচটা নিয়েছেন দুর্দান্তভাবে, ফাম্বল করে খানিকটা জাগল করে তারপরে ক্যাচ নিয়েছেন। সো টপ নচ ফিল্ডিং, টপ নচ বোলিং, এটা নিয়ে কোনো কথাই নেই। নাহিদ রানা টেকা বাও আপনি যেভাবে দুর্দান্তভাবে মিরপুরের উইকেট বা কন্ডিশন ব্যবহার করেছেন অতুলনীয়। এবং মিরপুরের উইকেটটাকে বলা যায় যে আমরা হয়তো একটু আবেগ আপ্লুত হয়ে যেতে পারি যে পার্থ তারপরে সেঞ্চুরিয়ানের মতো উইকেট কিনা। দেখুন, পার্থ, সেঞ্চুরিয়ান, এই পেইসি বা পেসারদের স্বর্গের যে উইকেটগুলো আমরা সবসময় দেখে থাকি সেই উইকেটগুলোতে কিন্তু ঘাসের একটা আধিক্য লক্ষ্য করা যায়। একদমই সবুজ গালিচার মতো উইকেট থাকে, আপনি সেখানে আউটফিল্ড থেকে পিচকে আলাদা করতে পারবেন না খুব সহজে। মিরপুরের উইকেটটা কিন্তু আজকে সেরকম ছিল না। আমি আগেই বলেছিলাম যে টনি হেমিং এর সাথে আমার সিলেটে বিপিএল এর একটা ফেজে কথা হয়েছিল, যিনি কিনা মেন কিউরেটর এইবার
বাংলাদেশের ক্রিকেটে বা পিচে। সো তিনি বলেছিলেন যে মিরপুরের উইকেটটাকে নার্চার করা কতটা কঠিন এবং পুরো গ্রাউন্ডসম্যানদেরকেই তিনি অবদানটা দিয়েছিলেন, যে তাদের ভূমিকা অনস্বীকার্য, তারা অনেক হেল্প করছেন। সো আজকে কিন্তু একটু কাটগ্রাস বিছিয়ে পিচটার ওপরে একটু রোল করে দেওয়া হয়েছিল, যাতে শুরুর দিকের ময়শ্চারটা একটু হোল্ড করে রাখে ঘাসগুলো, এবং সেখানে আস্তে আস্তে দিন যত গড়াবে আপনি যদি সেখানে একটু মানিয়ে নিতে পারেন, রান করা কিন্তু ইজিয়ার হয়ে যাবে। কারণ আস্তে আস্তে যখন সূর্যের আলো পড়বে খারাপভাবে, তখন সেই ময়েশ্চারটা উবে যাবে এবং সেখানে তখন গ্রাসগুলো আরো মরে গিয়ে পিচটাকে ফ্ল্যাট বানিয়ে দেবে। এখানেই কিন্তু নাহিদ রানার বোলিং এর একটা সৌন্দর্য। তিনি প্রায় একটু ফ্ল্যাট হতে যাওয়া উইকেট থেকেও যেভাবে গতি ব্যবহার করে বাউন্স আদায় করে নিয়েছেন, সুইং আদায় করে নিয়েছেন দুর্দান্তভাবে, আবারও সেই নাহিদ রানার স্তুতিটা আমাকে গেতেই হচ্ছে নিঃসন্দেহে। সো ইয়েস, মিরপুরের উইকেটটার নতুন আচরণ আমাদেরকে আশাবাদী করছে যে আই গেস পাকিস্তান আরেকটু টার্গেট দিলে, অ্যাটলিস্ট 200 রান টার্গেট দিলে আমরা আজকে আরেকটু ভালো ব্যাটিং করার সুযোগটা পেতাম, সময়টা পেতাম এরকম ফ্ল্যাট উইকেটে। বিকজ এরকম ফ্ল্যাট উইকেটেও কিন্তু আপনাকে উইকেট ধরে রেখে ব্যাটিং করাটা শিখতে হবে। সো ব্যাটিং এর হিসাবে যদি আসি আমি, পাকিস্তানের ব্যাটিং হচ্ছে যাচ্ছে তাই। 4 জন ডেবুটেন্ট তাদের আজকে ছিল, নিঃসন্দেহে এটা কোনো মতেই কোনো অজুহাত হতে পারে না। মাস সাদাকাত, সাহিবজাদা ফারহান, যিনি কিনা টি-20 ওয়ার্ল্ড কাপের শেষ সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট রান গেটার ছিলেন 383, তিনি ছিলেন। শামিয়াল হোসেন এবং আব্দুল সামাদ বাকি 2 ডেবুটেন্ট। সো সাহিবজাদা ফারহান, আপনি অবশ্যই তার কাছ থেকে আরো ভালো ব্যাটিংটা আশা করতে পারতেন। সো এখানেও কিন্তু নাহিদ রানার সেই ভূমিকাটা চলে আসে বা সেই সফলতাটা বারবার তুলে আনতে হয় যে তার মতো একজন ইনফর্ম ব্যাটারের সামনেও তিনি দুর্দান্ত বোলিং করেছেন আজকে। এবং শেষ এই ঘটনা ঘটেছিল যে 4 জন ডেবুটেন্ট পাকিস্তান ব্যবহার করেছে ব্যাক ইন 2008 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। খুররাম মঞ্জুর, রিজওয়ান আহমেদ, আব্দুর রৌফ এবং ওয়াহাব রিয়াজ, এই 4 জনকে নামিয়ে দিয়েছিল পাকিস্তান। সো সবকিছু মিলিয়ে আরেকটা সুখস্মৃতি কিন্তু আবারও ফিরিয়ে আনলো আজকে বাংলাদেশ। পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানে আজকে অল আউট হয়েছে 114। তার আগেরটা মনে আছে যে পাকিস্তান এর চাইতে কম রানে ওডিআইতে বাংলাদেশের বিপক্ষে কবে অল আউট হয়ে গিয়েছিল? আপনাকে সেই টাইম মেশিনে চলে যেতে হবে 1999 বিশ্বকাপের সেই বিখ্যাত ফেমাস সেই ভিক্টরিটাতে, নর্থহ্যাম্পটনে ইংল্যান্ডে, যেই ম্যাচটাতে আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম ওডিআইতে প্রথমবারের মতো। সেখানে 161 রানে পাকিস্তান অল আউট হয়ে গিয়েছিল। সেটা ছিল এতদিন পর্যন্ত পাকিস্তানের সর্বনিম্ন স্কোর বাংলাদেশের বিপক্ষে। সো ইয়েস, সেই স্মৃতিটাও আবার চলে আসলো আমাদের চোখের সামনে। সো ইট ওয়াজ আ ট্রিট টু ওয়াচ নাহিদ রানা টু বোল ইন দিস সোর্ট অফ পিচ। আশা করা যায় যে তিনি তার অভিজ্ঞতা কাজে লাগাবেন এবং পাকিস্তানের এই অনভিজ্ঞ বা নরবরে ব্যাটারদেরকে বা ব্যাটিং লাইন আপকে তিনি সামনে হয়তো পাবেন না অন্যান্য সিরিজগুলোতে, বাট তাকে এইখান থেকেই তার এই ফর্মটা, তার সেই আত্মবিশ্বাসটা ক্যারি ফরওয়ার্ড করতে হবে অন্যান্য সিরিজগুলোতে। বিকজ ঘরের মাঠে, ঘরের বাইরে আমাদের এবার কিন্তু অনেক অনেক সিরিজ অপেক্ষা করছে, এবং স্পেশালি সাউথ আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজটা, মানে সব ফরম্যাট খেলতে আমরা সাউথ আফ্রিকায় যাব, এবং সাউথ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজটা আমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট হতে যাবে 27 বিশ্বকাপের আগে। সো তার আগে আই গেস নাহিদ রানার এই আগুনে বোলিংটা আপনারা কিভাবে দেখছেন, কতটা এনজয় করেছেন, এবং ইফতারের আগে আগে একদম ইফতারের প্রাইম টাইমটাতে যখন ম্যাচটা শেষ হলো তৃপ্তি সহকারে ইফতার করেছেন কিনা সেটা জানিয়ে দেবেন ওয়াট দ্য পিচে। আমি তো করেছি, আই ওয়াজ ভেরি হ্যাপি। সো এখনো যারা ওয়াট দ্য পিচ সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন যে কেমন লাগলো নাহিদ রানার আগুনে বোলিংটা আজকে।